মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ করছি। I humbly request everyone to stand and keep 1 minute silence to pay tribute to the martyrs who sacrificed their lives for mother language and motherland. সবাইকে ধন্যবাদ। রবীন্দ্র গবেষক, কবি, প্রাবন্ধিক ও ভাষা সংগ্রামী আহমদ রফিককে প্রধান বক্তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। মে আই রিকোয়েস্ট মিস্টার আহমেদ রফিক, ট্যাগোর রিসার্চার, পোয়েট, ল্যাঙ্গুয়েজ ভেটারান, টু ডেলিভার কিনোট স্পিচ। শুভ সন্ধ্যা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীগণ অ্যান্ড উপস্থিত এক্সেলেন্সিস, আজকে এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো পরিপ্রেক্ষিতে আমি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাই। এই পরিবেশে আমাদের সাধারণত আমরা যে ধরনের কথা বলে থাকি, আমার মনে হয় একটু ভিন্ন ধারায় কথা বলাটাই সঙ্গত হবে। বিশ্ববিদ্যালয়গুলো আমাদের যে ধারায় পরিচালিত হচ্ছে, আমাদের চিন্তাভাবনার মধ্যে, আমাদের মননশীলতায় সেগুলো যথার্থভাবে দাগ কেটে যাবে, এটা আমাদের প্রাথমিক চিন্তাভাবনার মধ্যেই ছিল। আমরা যখন 50-এ ভাষা আন্দোলন করি, মাতৃভাষা রাষ্ট্রভাষার দাবি অধিকারের আদায়ের জন্য, তখন একটি মননশীল জাতি গড়ার চিন্তাটাও কিন্তু অনেকের মধ্যে ছিল, এবং এই ধারণাটাও স্পষ্ট ছিল যে একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে তখনই যখন সে তার মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মাধ্যমে নিজের সমাজে প্রতিষ্ঠিত করতে পারে, এবং সেই সঙ্গে এই মাতৃভাষা রাষ্ট্রভাষাকে জাতীয় ভাষা হিসেবে জীবনের সর্বস্তরে বিস্তৃত করে দিয়ে যে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান চর্চা, বুদ্ধিবৃত্তির চর্চা, যুক্তিবাদী চিন্তাভাবনা, এই সব মিলিয়েই একটি মননশীল জগৎ এবং ভুবন তৈরি করা, এটাই কিন্তু একটা প্রাথমিক লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আজকে প্রশ্ন উঠতে পারে 65 বছর পর যে আমরা যে আদর্শ নিয়ে লড়াইটা করেছিলাম, যে আদর্শে ধারায় 50-এর দশক থেকে 60-এর দশকে জাতীয়তাবাদী চেতনার যে বিকাশ ঘটে এবং নানা ধরনের আন্দোলনের মধ্য দিয়ে তার পরিপূর্ণতা পায় 69-এর গণজাগরণ এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। একথা অস্বীকারের উপায় নাই যে 71-এর রক্তক্ষয়ী এই যুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ অর্জিত হয়েছে। আজকে যদি বাংলাদেশ অর্জিত না হতো, আমার মনে হয় না আজকে এত বড় একটি ক্যাম্পাস নিয়ে এত জমজমাট পরিবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি বলে কোনো প্রতিষ্ঠান জন্ম নিতে পারত। এটা সবই কিন্তু আমাদের স্বাধীনতার দান। এখন প্রশ্ন থাকে যে আমরা সেই স্বাধীনতাটাকে কীভাবে, কতটুকু ব্যবহার করতে পারি এবং কাদের জন্য ব্যবহার করতে পারি। তো সেই চিন্তা মাথায় রেখে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল,
আছে শিক্ষায়তনগুলো, এই কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে এই ধারাবাহিকতায় যে শিক্ষা, সেই শিক্ষা মূল লক্ষ্যটা হবে কিন্তু একজন জ্ঞান চর্চার মাধ্যমে, বুদ্ধিদীপ্তির মাধ্যমে একজন করে এই সদস্যদের তৈরি করা, যারা মননশীলতায়, জ্ঞান চর্চায় বিশ্বের যে কোনো দেশের নাগরিকের পাশে, সামনে দাঁড়াতে পারবে মাথা উঁচু করে। তো আমি অস্বীকার করব না যে গত ৪৫ বছরে আমাদের জ্ঞান চর্চার, শিক্ষা চর্চা, বিজ্ঞান চর্চা, বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি চর্চার অনেকটা উন্নতি ঘটেছে। সেই সঙ্গে সাংস্কৃতিক দিকটারও যথেষ্ট বিকাশ ঘটেছে, যেমন নাটকে, মঞ্চ নাটক থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে। আপনারা তার সামান্য একটু পরিচয় পেলাম আমরা এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। কিন্তু মূল প্রশ্নটি দাঁড়ায় এখানে যে বুদ্ধিদীপ্তি এবং যুক্তিবাদী চর্চার মাধ্যম ছাড়া কিন্তু শিক্ষা কখনো সম্পূর্ণ হয় না, জ্ঞান চর্চা তার পরিণতি লাভ করে না। সেই উদ্দেশ্য নিয়েই আমি মনে করি যে আমাদের যে ছাত্র সমাজ, তরুণ ছাত্র সমাজ, যারা মেধায় কোনো অংশে কোনো দেশের মেধাবীদের তুলনায় পিছিয়ে নেই, অন্তত বিরাট একটি অংশ তো বটেই, তাদের মধ্যে এই চিন্তাটা মাথায় রাখা দরকার যে যে কোনো জাতি তার মাতৃভাষা, মাতৃভূমি এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটানোর ছাড়া একটি সুশিক্ষিত জাতি, একটি আত্মপ্রতিষ্ঠ জাতি এবং বিশ্বের চোখে অন্তত কিছুটা হলেও সম্মান আদায় করতে পারবে এরকম জাতি হিসাবে তৈরি হতে পারে না। বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান চর্চার দার্শনিক দিক, সব দিক মিলেই কিন্তু আমাদের শিক্ষা চর্চার মান যথেষ্ট মাত্রায় উন্নত রাখতে হবে। আমি অস্বীকার করি না বা বিশ্বাস করি যে আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর মান এবং শিক্ষাদান পদ্ধতি যথেষ্ট উন্নত মানের, একথা আমি অস্বীকার করি না। কিন্তু সেই সঙ্গে একথাও বলি যে সেই শিক্ষাগুলো, সেই শিক্ষার ধারাটি ছাত্র সমাজ কতটুকু গ্রহণ করতে পারছে এবং পারছে কি না সেটাও কিন্তু দেখার বিষয়। সেখানে এটা নির্ভর করে পুরোপুরি আমাদের শিক্ষক শ্রেণীর উপরে। শিক্ষকরা যতটা শিক্ষিত হবেন, ছাত্ররা সেই পরিমাণে শিক্ষিত হয়ে থাকে। তো শেষ পর্যন্ত আমি এই কথাই বলবো যে আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমে পরবর্তী সময়ে এই জাতীয়তাবাদী চেতনা এবং মুক্তিযুদ্ধ, আমি এক কথা যদি বলি ২১-এর চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা, এই দুইয়ের সমন্বয়ে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু হবে একটি সুশিক্ষিত, বিনয়ী, বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ একটি সমাজ তৈরি করা। এবং সেই সমাজ তৈরি করে কিন্তু এই তরুণ প্রজন্মই তাদের বিশেষ শিক্ষাদান পর্ব শেষ করে। আজকে তরুণ সমাজকে কিন্তু বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যেই বলি, তাদের কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে তারা ভবিষ্যতে এই দেশের মান, মর্যাদা, সম্মান বোধটুকু সেই দায়িত্বটুকু বহন করে। এবং সেই দায়িত্ব বহন করা শুধু একাডেমিক শিক্ষা নয়, তার পাশে বৈশ্বিক শিক্ষা, বিশ্ব সাহিত্য পাঠ। আমি বিশেষ করে বিশ্ব সাহিত্য পাঠের উপর জোর দেব যে শুধুমাত্র একাডেমিক পড়ার মাধ্যমে একজন মানুষ, একজন শিক্ষার্থী তার মননশীলতাকে যথার্থ পরিমাণে শানিত করে তুলতে পারে না। কাজেই আমি তাদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন শুধু বিজ্ঞান, প্রযুক্তি বা যে কোনো ডিসিপ্লিনই হোক না কেন, তার মাধ্যমে যেমন শিক্ষা বিদ্যার্জন করবে, জ্ঞান অর্জন করবে, তেমনি বিশ্ব সাহিত্য পাঠ তাদের জন্য খুব জরুরি। সেটা তাদের মননশীলতাকে শানিত করবে এবং পৃথিবীকে নতুন চোখে দেখতে, বুঝতে সাহায্য করবে। আমি এই আশাটুকু নিয়ে আপনাদের সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের মান্যবর সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান। মে আই রিকোয়েস্ট জনাব মিস্টার শাহজাহান, member Board of Trustee, to deliver his speech. Thank you, Dilara. Honorable Chairman, Board of Trustee, Honorable Vice Chancellor, Excellencies, the distinguished personalities on the dais, and honorable faculties and the students.
in the dais, in the audience. I humbly submit to the honorable guest today that today is a working day, our classes are ongoing, so for many students it's very difficult to come to the auditorium without doing the classes. So at the beginning there were many students here and some of them have gone to the class back. So I request the honorable guests that they will definitely understand and excuse us for the poor audiences. But the messages they will give here, it will go as the audio to all the students in the website. My dear students and the guest, actually tomorrow 21st is the International Mother Language Day, so people will be very busy, particularly the high commissions and embassies, the people will be busy, and we organize this today so that they can participate in this discussion. This year, the slogan is, languages connect the world. As the International Mother Language, North-South University is proudly submit that we have around 1,000 foreign students from 23 different countries. So this is a campus with a multinational people from all over the world. So we are having a very good coexistence of different languages and students from different nationalities. I welcome all the respected guests here in North-South University and grateful for their kind presence and hope to see them in future also. Thank you all. Thank you, sir. May I request the director from American Center in Bangladesh to deliver her speech. Honorable Information Minister Inu, Honorable Language Veteran Mr. Rafiq, Honorable Chairman Board of Trustees Mr. Ahmed, Honorable Vice Chancellor Islam, Your Excellency Ambassador of Bhutan, esteemed diplomatic representatives, distinguished guests, North-South University faculty, and North-South University students. Good afternoon. Assalamu alaikum. It is an honor to be at North-South University to commemorate such an important and historic day as today, the International Mother Language Day 2017. We have just recently marked Pohela Falgun, recognizing spring as a time of renewal. We could also think of Mother Language Day in terms of renewal, because if you think about it, with each new birth of a child, so too is the tradition of a mother tongue renewed. I pause for a moment and ask myself, how is it that we settled on the term mother tongue or mother language? And why not father and mother language or mother and father tongue? But so be it.
I always believed that persons who gain knowledge and proficiency into more than one language are incredibly blessed and advantaged over others who are limited to just one language. But so important to remember in this era of globalization that even when we do not speak the same language, there are many other ways to communicate and connect. A smile, eye contact, active listening, imagining, nonverbal body language, and much more. In my life, because I have moved and lived in different countries since I was 10 years of age, I have studied a total of 8 different languages. That's not to say that I speak them all well, but it's a humble way of realizing that with each mother tongue comes the representation and an insight into a different history, a different culture, and even more importantly, a different way of looking at the world and perceiving one's relative place in the world. The historic role of Bangla in the founding of this country is uniquely important, and indeed is even represented in the very naming of your country, Bangladesh. Only when you have been deprived of the use of your own language do you come to truly understand the value and the significance of this very human identity. We have learned that the conviction of a group of patriotic citizens standing up for the right to speak Bangla in the land where Bengali had already been spoken for hundreds and hundreds of years was ultimately, indeed, standing up on the right side of history. It came at a great price, the sacrifice of precious lives, simply for the right to speak one's own language. Today, we honor Bangladeshis, the brave, brave founders of this nation. We celebrate the beautiful, rich, poetic Bangla language, and most of all, we look to you, the university faculty and students, to perpetuate the flourishing of the Bangla language for generations and generations to come. Thank you. May I request the good friend of North-South University, Chinese Cultural Counselor, Mr. Chen Shuang, to deliver his speech. Your Honorable Minister of Information, Mr. Yinu, Your Honorable, the Chairman of the Board of Trustees of the North-South University, Mr. Rahman, Your Excellency, the Vice Chancellor of the North-South University, Professor Atiku Islam, ambassadors, diplomats, ladies and gentlemen, Assalamu alaikum. It is my great pleasure to be here at the North-South University to celebrate the Bangladesh Mother Language Day. The International Mother Language Day has been celebrated since the year 2000 in order to promote the peace
and multilingualism. Mother languages are the most powerful tool to preserve and develop our tangible and intangible heritage. Nowadays, the International Mother Language Day is not only a day to memorize the Bangladesh matters, but also becomes a very important day to promote mutual understanding and friendship between countries. And the UNESCO hopes the great populous countries such as China and Bangladesh can undertake the responsibility of the mother language protection and the preservation. As the cultural counselor of the Chinese embassy in Bangladesh, I have witnessed the great economic and the cultural development of Bangladesh. China and Bangladesh established diplomatic relations some 40 years back. In October 13th last year, the Chinese President Xi Jinping had a state visit to Bangladesh. Moreover, during the visit, the Chinese President Xi Jinping and Her Honorable the Prime Minister of Bangladesh, Sheikh Hasina, both declare the year of 2017 as the year of friendship and exchanges between Bangladesh and China. Last year, the year of 2016, the Confucius Institute at North-South University received the Best Confucius Institute Award at the 11th Global Confucius Institute Conference at Kunming, China, from among 500 Confucius institutes around the world. Yunnan University and North-South University both recognize the importance of cultural exchanges. And now they are working together to establish a Bangladesh-China Studies Center for each other. All-around cooperation between China and Bangladesh will stimulate and promote both countries' cultural development and cultural exchanges. And also, I do believe through China and Bangladesh cultural exchanges, the people in the two countries will understand each other better. Last but not least, I sincerely wish everyone here all the best and wish everything will live up to your expectations. Thank you. Donabat, Joy Bangla, Joy Bandu Bandu. Thank you. May I request Sonam Tirabge, Ambassador of Bhutan to Bangladesh, to say a few words on International Mother Language Day. Good evening, Mr. Chairman, Vice Chancellor, members of the faculty, students. Good evening and congratulations as you celebrate the Language Day. I would like to, first of all, thank the students, both the students from Bangladesh and the foreign students for the very entertaining presentation that they performed just before we began this program.
I believe there was a presentation by the Bhutanese students as well, which unfortunately I missed. It happened before this program started. I'm sure the Bhutanese students here, like myself, are enjoying their stay in this very warm and hospitable country. And I'm sure they're also enjoying their stay in this wonderful institution in Dhaka. You know, this occasion is obviously associated with your independence, which is a very important and significant part of your history. And in this regard, I'm very proud and very happy to say, as many of you may already know, Bhutan was the first country to recognize the independence of Bangladesh. And I meet many people. I met an old freedom fighter who was an ex-air marshal. And I said, oh, how did we help? You know, all we said was we recognized the independence of Bangladesh. And he said it was a huge moral boost, you know, to hear one country, small country, tucked away in the Himalayas. So this is something many Bangladeshis feel. And before I came, I did some research also. I said, what happened, you know, what was how did it transpire? And actually, it was our third king who, like all other kings in my country, was very visionary, was very thoughtful. His Majesty, the third king, had even visited the refugee camps in Kolkata and was very moved by the scenes he saw. And then when he came back, he even organized entertainment programs to raise money for the refugees. So it was our king who actually was instrumental, and people like myself are now reaping the benefits, because wherever I go, we get such a goodwill and warm feelings of the Bangladeshi people. Now, my only takeaway, if I may suggest to the audience here, is, you know, when we talk about celebrations like this, language, obviously it is associated with independence, but please keep in mind that language is associated with culture, and you have a very rich and vibrant culture, a culture that promotes and practices compassion towards all sentient beings. And take that message with you, try to spread it. If you have friends in the media, please try to remind them that when you celebrate Language Day, it has a very wide connotation, very positive connotation, and on that positive note, Dhanabad. Mr. Dhan Bahadur Ali, Minister Councillor, Chargé d'Affaires, Embassy of Nepal. May I request you to please deliver your speech. Honorable Minister for Information, Government of Bangladesh, Chairman, the Board of Trustees, North South University, Vice Chancellor, veteran of language struggle in 1952, fellow colleagues from Diplomatic Corps, faculty members and students of North South University. Good evening, Shubho Sandhya, Namaskar. Though it is not very much attractive thing to give long speech after having beautiful programs, cultural programs from faculty members and students of this university, but today is the day which reminds us our forefathers, our previous generations, they fought for the rights of our own language.
Today we are in different position. Today we are free to use our own language, our mother tongue. After being here, when I met one of the veterans of that struggle, I was just sharing my ideas with him. How much we are ensured that our grandchild generations will be having this set of affections and love to our mother tongue. How many of us can say that my grandchild generations will speak my today's mother tongue? Today we are fighting for different system. Today the globalizations has brought up so many opportunity to us. But at the same time, we have a huge challenge in front of us to survive your language, your culture, your tradition. Are we ready for that? Is it the day to remind us, your generation fought for your language, but their grandchild generations, even they do not know what is Bangla language, what is Nepali language. How can you meet this challenge? This question comes to us, to students, to faculty members, to all of us. We have to cope with this globalization mechanism and globalizations. We cannot isolate ourselves from that process. It won't be wise. At the same time, are we in position to glorify our mother tongue? I have seen so many of my colleagues, they are so much worried about their children's accent. They are not interested and ready to teach their children in local language. They are much worried about it. Does it mean that our previous generation fought for these days? These are a few questions I just want to put in front of all of you and within myself. This is the question that sometimes I do not get answer. For what we fought for, our previous generation fought for. Even today, Nepal is having around 26 million of population. It's a country of all minorities, having more than 100 ethnic groups with their own language, grammar, and script. These days we are having around 800 local radios, having programs in almost 25, 26 languages. Many television stations are there, but at the same time, almost 4 million Nepalese people are abroad. Does it mean that we have to love our language till we are not able to go abroad, or we have not good educations, or we can survive with our culture and language even in prosperity? That is a question I just want to put. This is very correct place. All of you are here with the ambitions of having higher education and brighter future. We have renowned professors with us. We have renowned thinkers with us. Isn't it the time to think about it? Doesn't this day means that we have to think seriously, not only giving lip service to our one culture and language? I have no more thing to say. I wish globalization does not mean that we need to forget all our language and culture. We can survive with all our one originality. For that, we need to put little bit extra effort in our one life, at our one home, one office, in one family. I think that is the meaning of the day. Otherwise, just being together in one day, having beautiful words and sharing beautiful thoughts, I don't think that is going to support us anymore. I have no more thing to say.
And I would like to thank our university management team for giving me this beautiful opportunity to share my ideas, my thoughts with all of you. Thank you very much. Thank you and dhanyavad. May I request the Chairman, Board of Trustees, North South University Trust, Mr. Ajimuddin Ahmed, to deliver his speech. Bismillahir Rahmanir Rahim. Honorable Chief Guest, guests from embassies and honorable ambassadors, প্রখ্যাত শিক্ষাবিদ ভাষা সৈনিক আহমেদ রফিক, আমার সহকর্মী, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। 21শে ফেব্রুয়ারির শুভলগ্নে আমি বাংলায় বলতে ভালো অনুভব করছি, সেজন্য বাংলায় বলবো। I think I can seek excuse from the guests from here to speak in Bangla. আমরা একজন অত্যন্ত জ্ঞানী গুণী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আজকে আমাদের প্রধান অতিথি। তার কাছ থেকে তার জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে আমরা জানতে পারব আমাদের সংগ্রামের ইতিহাস, ভাষার ইতিহাস। আমি দীর্ঘায়িত করব না আমার বলা। ভাষা আমাদের শুরু হয় আন্দোলন 1948 সালে, 52তে এটা রূপ নেয়। তখন আমরা ছোট ছাত্র ছিলাম, স্কুলের ছাত্র। তখন একটা কথাই শুনছিলাম, শুধু মুখে মুখে বলেছিলাম, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার বলি, বাংলা ভাষায় কথা বললে বুকে লাগে গুলি। এই কথা বলতে বলতে তখনকার সময় 7 মাইল হেঁটে আমার জেলা শহর ফেনীতে এসে উপস্থিত হই। আমি তখন মাত্র ক্লাস 6-এর ছাত্র। সত্যি আশ্চর্য লাগে আমাদের কাছে যে আমরা আজকে অনেকে হয়তো বাংলা ভাষায় কথা বলতে দেখি, নিজেদের মধ্যে অনেক সময় ইংরেজি আলোচনা করে কথা বলি। আমি ভাষা জানি না, কিন্তু এর জন্য, এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু 21শে ফেব্রুয়ারি নয়, তারপরেও আমাদের জীবনে অনেকগুলো সময় আমাদেরকে জীবন দিতে হয়েছে। সেটা আপনারা 61-র শিক্ষা আন্দোলন, 62-র গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের সব কিছু ইতিহাস আপনাদের জানা আছে। এসব কিছু আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে দীপ্ত শপথ নেওয়ার অঙ্গীকার করিয়েছে যে আমরা এই ভাষাকে ভালোবাসবো, এই ভাষায় কথা বলবো, এই ভাষাকে গৌরবান্বিত করতে, এই ভাষাকে ভালোবাসতে আমাদের প্রজন্মকে আমরা শিখাবো। আজকে আমাদের নতুন প্রজন্ম যারা এখানে আছো, তোমরা ইংরেজি মাধ্যমে পড়ো, কিন্তু একটা কথা মনে রাখবে, বাসায় বসে বাংলায় কথা বললে মা বাবার সাথে ওখানে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। সুতরাং ইংরেজি শিখবে, ইংরেজি চর্চা করবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, বাংলা তোমার মায়ের ভাষা। সুতরাং এই মায়ের ভাষার প্রতি, মায়ের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তোমাদেরকে আজকে অনুরোধ জানিয়ে, এই ভাষাকে ভালোবাসার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। On this occasion,
North South University has published a book, Bishwajure Matribhasha, Mother Language Worldwide, a compilation of literature in Bengali, English, Chinese, Nepalese, Bhutanese, and language of Sri Lanka. I think this is the first of this kind book which is published, which is rarely seen, and it is our honor that we have Information Minister of People Republics of Bangladesh, Mr. Hassanul Hakinu, along with us. So I would request all the guests to please open the book. It is launching the book of North South University on International Mother Language Day. And on this note, I want to thank all the contributors who contributed in this book. It was a very short time, and we tried our best to have a good publication where you can find information about all this country. It is a representation of diversity at North-South University. So we have all the students and faculty members who have contributed to represent the diversity of Bangladesh. Thank you so very much. May I request today's chief guest, Mr. Hassanul Hakinu, MP, Honorable Information Minister, People's Republic of Bangladesh, a very good friend of North-South University, and we treasure his presence to deliver his speech and address the audience with all the inspirational and motivational words. সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকেও গলাটা বসে আছে, কিছু মনে করবেন না। আজকের অনুষ্ঠানে আপনাদের উপাচার্য মহোদয় আদিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে আমরা মিলিত হয়েছি। আমাদের মাঝে আছেন প্রখ্যাত ভাষা সৈনিক, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আহমেদ রফিক সাহেব, আছেন আপনাদের চেয়ারম্যান মিস আজিমুদ্দিন আহমেদ, এবং আছেন excellencies from various high commissions and embassies, dignitaries, teachers, ladies and gentlemen, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আবারও আপনাদের মাঝে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই নিয়ে মনে হয় 3 বার আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনারা যারা এখানে আছেন ছাত্রছাত্রী, এর আগে আমার কথা শোনেননি এরকম যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। মানে অর্ধেক শুনেছেন, অর্ধেক শুনেননি। ভালো। তো আমার মনে হয় সন্ধে হয়ে আসছে, অল্প কথাই শেষ করা দরকার। শোনা যাচ্ছে? আচ্ছা, প্রথমেই আমি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদেরই সাথী আহমেদ রফিক, ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি। এবং ওই 52 সালের 21 তারিখে যারা শহীদ হননি কিন্তু সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, পরামর্শ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং আলাদা করে শ্রদ্ধা জানাচ্ছি যে ওই 52 ভাষা আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সংগ্রামী তৎকালীন নেতা, যুব নেতা,
কারাগারে আবদ্ধ ছিলেন ওই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বহু সময়ে আমরা তার নামটা উল্লেখ করি না, কিন্তু 52 ভাষা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন উনি। 47 সালের পাকিস্তানের পরে যে নতুন রাজনীতির সূচনা হয়, সেই সূচনা লগ্নে উনি একজন তরুণ সংগ্রামী মানুষ হিসেবে এই ভাষার আন্দোলনের পূর্ব ঘটনার সঙ্গে জড়িত, পরের ঘটনার সঙ্গে জড়িত, ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত। সব মিলিয়ে আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করতে হয় ধীরেন্দ্রনাথ দত্তকে। ধীরেন্দ্রনাথ দত্তকে, তার নাম আপনাদের জানা উচিত। উনি তৎকালীন পরিষদে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হোক এই প্রস্তাবটা উত্থাপন করেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের ব্যাপারে আমার মনে হয় ঠিক পুরো চর্চাটা এখনো বাংলাদেশে হয়নি, যার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো সবাই কিন্তু জানেন না। সংগ্রামী নেতা ছিলেন, সম্ভবত কুমিল্লায় বাড়ি, না স্যার? কুমিল্লায় বাড়ি ছিলেন, কসবায় না, ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি ছিলেন। যাই হোক, আপনারা জানেন, ধন্যবাদ। গ্রেটার কুমিল্লা আর কি। তো এই কথা আমি বারবার বলি, আজকে আরেকবার পুনরাবৃত্তি করছি। আজকে আমরা ভাষা দিবসের প্রাক্কালে ভাষা শহীদদের স্মরণ করছি, ভাষার আন্দোলন স্মরণ করছি। এটা একটা ভালো কাজ, এই জন্যে যে যে জাতি ইতিহাস চর্চা করে না, ইতিহাস স্মরণ করে না, ইতিহাসের মর্যাদা দেয় না, সেই জাতি নতুন ইতিহাস রচনা করতে পারে না। যেই জাতি বীরের সম্মান করে না, সেই জাতি বীরের মর্যাদা দিতে পারে না, সেই জাতি নতুন বীর তৈরি করে না। কিন্তু প্রত্যেক জাতিকেই সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রত্যেক প্রজন্মেই বীরের তৈরি করতে হয় এবং নতুন ইতিহাস রচনা করতে হয়। তবেই কেবল জাতি, দেশ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যায়। আপনারা যারা তরুণ তরুণী, আপনারা তো অনেক সময় মনে মনে দুঃখ করেন, সব কিছু তো আপনারাই করলেন, আমরা তো মুক্তিযুদ্ধ করতে পারলাম না, আমরা তো 69-এর গণঅভ্যুত্থান করতে পারলাম না, আমরা তো 70-এর নির্বাচনে ভোট দিতে পারলাম না, আমরা তো 90-এ স্বৈরাচারের পতনের গণঅভ্যুত্থানে শরিক হতে পারলাম না, তো আমাদের আর তো কিছু করার নাই। কিন্তু কথাটা ঠিক না। কিন্তু বাপের আমলে বাপ করেছে, সন্তানের আমলে সন্তানরা করবে, আপনাদের করতে হবে। একটা সমৃদ্ধ দেশ করতে হবে যেখানে বৈষম্য থাকবে না, একটা সুশাসনের দেশ করতে হবে যেখানে দলবাজি দুর্নীতি থাকবে না, আর একটা নিরবিচ্ছিন্ন শান্তির দেশ করতে হবে যেখানে জঙ্গি সন্ত্রাস, আগুন সন্ত্রাসীরা থাকবে না, কুসংস্কার থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। সুতরাং অনেক কাজ বাকি, অনেক যুদ্ধ। সেজন্য আমি বারবার বলি, 71-এর যুদ্ধ যদি মহাযুদ্ধ হয়ে থাকে, 71-এর মহাযুদ্ধের দ্বিতীয় পর্বে আমরা আছি, যে দ্বিতীয় পর্বে বাংলাদেশকে টেনে আরেক ধাপ তুলতে চাচ্ছি, যে ধাপে শান্তি, সমৃদ্ধি, সুশাসন থাকবে, যেই ধাপে দলবাজি, দুর্নীতি, বৈষম্য, জঙ্গি সন্ত্রাস থাকবে না। সেই ভূমিকাটা আপনাদের রাখার অপেক্ষায় আমরা আছি। তবে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি আবারও বলছি, বাপের আমলে বাপরা করেছে, সন্তানের আমলে সন্তানদের করতে হবে। তবেই কেবল বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকবে। তাই ইংরেজি ভাষায় লেখাপড়া শেখেন আর বাংলা ভাষায় লেখাপড়া শেখেন। আপনার শেকড়ের সঙ্গে পরিচিত হতে হতে গর্বিত বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি ভূমিকা রাখবেন। মনে রাখবেন, আপনি যদি পরিচয় সংকটে ভোগেন, কখনোই গর্বিত নাগরিক হবেন না। যে মানুষ তার পরিচয় জানে না, সে কিন্তু
গর্ব বোধ করে না। সুতরাং পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কে? আপনি বাংলাদেশের নাগরিক। আপনি কে? আপনি বাঙালি। আপনি কে? আপনি চাকমা। আপনি কে? আপনি গারো। আপনি কে? আপনি ভুটানি, নেপালি, আমেরিকান, ইংলিশ, চাইনিজ। সুতরাং সুতরাং আপনার এই পরিচয় যদি গর্ববোধ করেন, হীনমন্যতা থাকে, তাহলে কিন্তু মাথা উঁচু করে পৃথিবীর দরবারে হাঁটতে পারবেন না। যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামবেন, তখন মাথা উঁচু করে নামবেন। বাংলাদেশের লোক নেমেছি, 16 কোটি মানুষের দেশ, 2-1 জন মানুষের না। 16 কোটি মানুষের প্রতিনিধি হিথ্রো বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছে, ওদের কয় কোটি? কিছুই না, তাই না? সুতরাং আমি যখন বিদেশে দাঁড়াই বক্তৃতা দিতে, তখন শুরু করি, I come from a country that represents 160 million people and I take care of my daily necessities. 16 কোটি মানুষের দেশ থেকে এসেছি, সুতরাং আমার কথা শুনতে হবে। সুতরাং এই গর্বটা থাকতে হবে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সেই জাতি, যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছি, পৃথিবীতে কেউ দেয়নি কিন্তু। এবং আজকে জাতিসংঘ, ইউনেস্কো 99 সালে স্বীকার করেছে যে 21 ফেব্রুয়ারি ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা বিরাট ব্যাপার। ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরা সেই জাতি যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুতরাং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের 3টে জিনিস দিয়ে গিয়েছেন। একটা হচ্ছে আমাদের সাম্প্রদায়িকতার আলখাল্লা ফেলে দিয়ে আধুনিক বাঙালি জাতীয়তাবাদের উনি সূচনা করে দিয়েছেন। 2, আমাদের স্বাধীনতা দিয়েছেন। 3, যা পৃথিবীর লোক বিশ্বাস করতো না, যে আমরা বীরের জাতি। আমরা বীর হয়েছি 71-এর যুদ্ধে, বীরের জাতি। আমরা লড়তে পারি এবং পাকিস্তানিদের আমাদের পায়ের কাছে আত্মসমর্পণ করাতে পারি। সুতরাং এই হচ্ছে 3 গুণ উনি দিয়েছেন। সুতরাং আজকে আমরা যারা এখানে আছি, এখানে মাথা নিচু করে হাঁটার কিছু নাই। হ্যাঁ, সমস্যা আছে। দেশটা যদি ভালোভাবে না চলে, তাহলে দেশটা ভালো হয় না, যেই সমস্যা আছে। আরও ভালো হতো যদি বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ না হতো, আরও ভালো হতো বাংলাদেশে যদি স্বৈরাচার না আসতো, আরও ভালো হতো বাংলাদেশে যদি রাজাকার জঙ্গি সমর্থক সরকার না হতো, আরও ভালো হতো বাংলাদেশে যদি জঙ্গি উৎপাত একেবারেই না থাকতো, আরও ভালো হতো বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতা থেকে আরও মুক্ত যদি হতে পারত, কুসংস্কার ঝেড়ে দিয়ে ফেলতে পারত। সুতরাং তাই বলে দুঃখ করতে নেই, হতাশ হতে নেই, আমরা নিশ্চয়ই ভালো হব, আরও ভালো হব। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনারা যারা এখানে আছেন, তো বাংলা ভাষা নিয়ে কথা, 2-একটা বাংলা ভাষার উপরে একটু মন্তব্য করে আর কয়েকটা কথা বলে আমি কথা শেষ করি। আমি মনে করি বলা উচিত, সেজন্যে যেহেতু ছাত্রছাত্রীরা আছেন এখানে, শিক্ষকরা আছেন, মানে মানুষ যেখানে ভাষা সেখানে, কিন্তু গরু ছাগল ওদের জন্য না কিন্তু, তাই না? সুতরাং এই যে, এবং সবচেয়ে মজার কি জানেন, ভাষার সংজ্ঞা নিয়ে বহুত বিতর্ক হয়েছে। ভাষার সংজ্ঞা কি? ভাষা আসলে না সংজ্ঞা বানাতে পারি, তাই না? তারপরে জ্ঞানীরা বলছেন ভাষা হচ্ছে মানুষের মস্তিষ্কজাত একটি মনস্তাত্ত্বিক ক্ষমতা, যেটা অন্য প্রাণীদের নেই, যা দিয়ে বাক সংকেতে রূপায়িত একই সমাজের এক মানুষের সঙ্গে আরেক মানুষের ভাবের আদান প্রদান করা যায়। মৌমাছিরা মধু সংগ্রহের সময় নাচে, কিন্তু একরকম কথা বলার চেষ্টা করে, কিন্তু নিম্নমানের। উল্লুক বানর জাতীয় এক প্রাণী, সেই উল্লুক কিন্তু সে কিছু কথা বলে, কিন্তু আমাদের 2 বছরের বাচ্চার চাইতেও সেটা নিম্নমানের।
আমি তুলনা করলাম এই জন্যে, প্রাণী জগতে মানুষই একমাত্র প্রাণী তার মস্তিষ্ক জাত মনস্তাত্ত্বিক একটি ক্ষমতা হচ্ছে বাক, বচনভঙ্গি, কথা। সুতরাং এইটা সেই ভাষা, এবং সেই ভাষা আমরা কি জানেন, তথ্য বলছে পৃথিবীর এত কোটি মানুষ, 96% পৃথিবীর মানুষ মাত্র 11টা ভাষায় কথা বলে, মাত্র 11টা ভাষায়, তার ভিতরে বাংলা আছে। সেই ভাষাগুলো কি? In all the world, majority of the public do speak in only 11 languages: Chinese, English, Spanish, Arabic, Portuguese, Russian, Bangla, Japanese, French, Hindi and Urdu, and German. এখন অবস্থাটা বোঝেন। কিন্তু পাপুয়া নিউগিনি এমন একটা ছোট্ট দ্বীপ, সেখানে 850 ভাষা আছে কিন্তু। আর ইন্দোনেশিয়ায় 670টা ভাষা আছে, আবার হারিয়ে যাচ্ছে। কিন্তু ভাষা অনেক, 3-4 হাজার ভাষা আছে, কিন্তু 96% মানুষ এই 11টা ভাষায় কথা বলে। সেই বাংলা ভাষাভাষী লোক আমরা প্রায় 35 কোটি লোক বাংলা ভাষায় কথা বলি, এবং এটা পৃথিবীর এই মুহূর্তে 4র্থ মনে হয় অবস্থানে আছি। এবং সেই বাংলা ভাষার জাতি রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলা ভাষার জাতি রাষ্ট্রের রাজধানীর নাম ঢাকা। আমি তাই সবসময় বলে থাকি যে বাংলা ভাষাভাষী জনগণের বাংলাদেশের রাজধানী ঢাকা, আর বাংলা ভাষাভাষী 35 কোটি বাংলা ভাষাভাষী জনগণের আত্মার রাজনীতি, সংস্কৃতির রাজধানী ঢাকা। সেইভাবে ঢাকাকে গড়ে তুলতে হবে যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোক যেন ঢাকাকে আত্মার রাজধানী মনে করে, সাংস্কৃতিক রাজধানী মনে করে। প্রিয় বন্ধুরা আমার, আর এই যে কথাগুলো বললাম, তথ্যগুলো, তো এখানে আমাদের কিন্তু এই 35 কোটি বাংলা ভাষার আপনার আধুনিক বাংলা ভাষার চর্চা বেশি দিনের নয়। এখানে প্রাচীন পর্ব আছে, মধ্য পর্ব আছে, আধুনিক কাল। এই 1800 সাল থেকে কেবল আধুনিক বাংলার চর্চা হচ্ছে। কিন্তু আমাদের মাটির প্রাচীনত্ব আছে, 4000 বছরের সভ্যতা আছে। ওয়ারি পটেশ্বর থেকে যদি হাঁটা শুরু করেন, মহাস্থান দিয়ে পাহাড়পুর দিয়ে ময়নামতি যান, তাহলে দেখবেন 4000 বছরের প্রাচীনত্ব। কিন্তু আমাদের আধুনিক বাংলা আর পর্বটা হচ্ছে 1800 সাল থেকে শুরু হয়েছে, আজ অবধি চলছে। আর মধ্য বাংলার 1400 সাল থেকে শুরু হয়েছে, যখন চণ্ডীদাস শ্রী কৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন। আর বাংলা ভাষার ব্যাকরণ বাঙালিরা কেউ রচনা করেনি। প্রথম ব্যাকরণ রচনা করেছেন এই গাজীপুরে ভাওয়াল জমিদার বাড়িতে একজন পর্তুগিজ ছিল। সেই পর্তুগিজের নাম হচ্ছে মিস্টার ম্যানুয়েল, হি ইজ এ প্রিস্ট, ম্যানুয়েল আসাসোসাও, Portuguese priest used to stay in Gazipur. He first wrote a manual on grammar on Bangla, vocabularia idioma Bengalia. তারপরে একজন ইংরেজ, উনি গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রেসি হ্যালডেল, এবং পরে রাজা রামমোহন রায় 1832 সালে এই গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লেখেন। সুতরাং তাতে কোনো লজ্জার কিছু নেই। আমাদের বাংলা সাহিত্য শিল্প চর্চার অত পুরনো না হলেও প্রাচীনত্ব যেহেতু আছে, প্রাচীনত্ব বক্ষে ধারণ করে অত্যন্ত সমৃদ্ধ বাংলা শিল্প সাহিত্যের চর্চা হয়। আমার রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, জাতিকবি নজরুল পৃথিবীতে সাড়া জাগিয়েছেন, জীবনানন্দ দাশের কথাই বলুন অথবা অন্যদের কথাই বলুন, সবাই পৃথিবীর সাহিত্য ভাণ্ডারে অবদান রেখেছেন। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলো সাধারণ জ্ঞান হিসেবে আমাদের জানা থাকা উচিত আর কি। প্রিয় বন্ধুরা, আজকে বাংলা ভাষার আর যে কথাগুলো আমি বললাম আপনাদের কাছে, আমি আরেকটা প্রসঙ্গে যাই। ভাষা কিন্তু
ভাষা আমাদের বাংলা ভাষা বা পৃথিবীতে ভাষা জাতি গঠনে একটা ভূমিকা রাখে। ভাষা আধুনিক জাতীয়তাবাদের জন্ম দিয়েছে বাংলাদেশে। আমাদের ভাষা আধুনিক জাতিরাষ্ট্র তৈরি করতে ভূমিকা রেখেছে। সেই জন্যে আমাদের বাংলা ভাষার রাজনীতি আছে, অর্থনীতি আছে। এবং ভাষা যেরকম শব্দ ধ্বনি দিয়ে আমি ভাবের আদান প্রদান করি, যোগাযোগ করি, ভাষা আরেকটা কাজ করে। সেটা কি? সংস্কৃতি, সাহিত্য, প্রকৃতি, আবহাওয়াকে কাব্যিকভাবে প্রকাশ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ভাষার সঙ্গে খালি ধ্বনির আদান প্রদান নয়, ভাষা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বাহনও বটে। সুতরাং বাংলা ভাষার বা যে কোনো পৃথিবীর ভাষার দিকে যখন আপনি তাকাবেন, সেই ভাষা কতটুকু শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা করছে, হৃদয় এবং মনের কথাগুলো কাব্যে ফুটিয়ে তুলতে পারছে, তার উপর নির্ভর করছে সেই ভাষা কতটুকু মানসম্পন্ন ভাষা। সেই জন্যে রবি ঠাকুর কি বলেছে? রবি ঠাকুর বলছে আগে মাতৃভাষার গাঁথুনি দরকার, তবেই না আমি বিকশিত হতে পারবো। আর রবি ঠাকুর কালচার সম্পর্কে কি বলছেন? যে বিদ্যেটা হচ্ছে কমল পাথরে, কমল হীরের মতো, এর ভার আছে, কিন্তু হীরের যে ছটাটা সেটাকে বলে কালচার। সুতরাং ভাষা আপনি যে কথাবার্তা বলি, কিন্তু যখন আপনি বলেন আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা এই কাব্যরূপ নিল, মস্তিষ্ক যাহাতো একটা আবেগ প্রকাশ করলেন, ভালোবাসাকে প্রকাশ করলেন। সুতরাং এই বিষয়টা আপনারা যারা এখানে আছেন, সেই জন্য আমি বলবো, যখন 52 ভাষা আন্দোলনের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন তার একটা রাজনীতি ছিল। আমার ভাষার উপরে আক্রমণ কেন হলো? আজকে দুই একটি কথা বলে আমি শেষ করে দিব। সুতরাং আজকে আপনারা যারা এখানে উপস্থিত, সেখানে সেই জন্যে মানুষের পরিচয় যে পরিচয় সংকট, মানুষের পরিচয় কিন্তু কর্মে, পোশাকে নয়। মানুষের পরিচয় কিন্তু কর্মে, পোশাকে নয়। মনের উপরে যদি পর্দা না থাকে, বাইরের পর্দা দিয়ে লাভ নাই। মনের উপরে যদি টুপি না পরাতে পারেন, বাইরের টুপি মাথায় দিয়ে কোনো লাভ নাই। এবং আমার এই কথার সত্যতা আশেপাশে চলতে ফিরতে দেখবেন। সুতরাং প্রকৃত মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এবং আপনারা কি জানেন, প্রাণীকুলের মাঝে একমাত্র মানুষই সেই প্রাণী যাকে জন্মের পরে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আর যদি মনুষ্যত্ব অর্জন না করতে পারেন, মৃত্যুর আগে আপনি গরু ছাগল হয়ে মারা যাবেন। গরু হয়ে জন্মায়, গরু হয়ে মরে। মানুষের পেটে জন্মায়, মনুষ্যত্ব অর্জন করলে মানুষ হয়ে মরবেন। সুতরাং মনুষ্যত্ব অর্জন করতে হবে। প্রিয় বন্ধুরা, সুতরাং আজকে যখন ভাষার উপরে আক্রমণ তারা করে যারা জবরদখলকারী, যারা সাম্প্রদায়িক, যারা জঙ্গি। 52 সালে পাকিস্তানির আক্রমণ করেছিল, এবং যতবারই আপনি ভাষার পক্ষে, দেশের পক্ষে, সংস্কৃতির পক্ষে দাঁড়াবেন, দেখবেন ধর্মান্ধ, জঙ্গিবাদী, কুসংস্কারচ্ছন্ন, পরদেশি জবরদখলকারীরা আক্রমণ করছে। আজকেও বাংলাদেশের প্রাসঙ্গিক অবস্থা হচ্ছে বাংলাদেশের ভাষার উপরে, সংস্কৃতির উপরে, উৎসবের উপরে আক্রমণ করছে। কারা? ওই জঙ্গিবাদীরা। ওদের ইতিহাস নাই, ওরা কচুরিপানার মতো। সুতরাং আজকে যারা আমাদের ভাষার উপরে আক্রমণ করছে, আমাদের আত্মপরিচয় ধ্বংস করতে চায়, আমাদের ভাষাকে আক্রমণ করতে চায়, আমাদের ঐতিহ্যকে আক্রমণ করতে চায়। 52-তে পারেনি, 71-এ পারেনি, এবারও পারবে না। কারণ আমার 4000 বছর ইতিহাসের উপরে আমি দাঁড়িয়ে আছি। সেই জন্য আরবিতে একটা কথা আছে, নবী করিমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হাব্বুল ওয়াতান মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ।
ইমানের অঙ্গ। সুতরাং যে যে দেশের মাটিকে ঘৃণা করে, দেশের ঐতিহ্যকে ঘৃণা করে, সে কিন্তু ইমানদার লোক না। তাই বাংলাদেশের বৎসবে আমি তাকিয়ে দেখি ওই জঙ্গিরা, ওই পাকিস্তানিরা, ওই রাজাকাররা, ওই সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গির সঙ্গীরা, তারা কি কোনোদিন বাংলাদেশে বিজয়ী হতে পারবে? আমার উত্তর না। কেন পারবে না? কয়েকটা ঘটনার দিকে তাকাবেন। পয়লা বৈশাখের উৎসবের দিকে তাকান, চৈত্র সংক্রান্তির উৎসবের দিকে তাকান, 21শে ফেব্রুয়ারির পুরো ঘটনার দিকে তাকান, ঈদ উৎসব, দুর্গাপুজো উৎসব, বড়দিনের পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, এই যে উৎসবগুলোর কথা বললাম, তারপরে বললাম বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই 7-8টা ঘটনা দেখেন, যেই ঘটনায় আপনি এই মাটিকে প্রতিনিধিত্ব করছে। ওখানে না হিন্দু না মুসলমান, না বৌদ্ধ না খ্রিস্টান। পয়লা বৈশাখ সার্বজনীন, বোম পড়ছে, তার ভিতরে পয়লা বৈশাখ হচ্ছে। বোম পড়ছে শহীদ মিনারে, তারপরেও শহীদ মিনার তৈরি হচ্ছে। কি সামরিক সরকার, কি পাকিস্তানি সরকার, কি জাত বিজাতীয় সরকার, কেউই ভাষা দিবসের অনুষ্ঠান বন্ধ করতে পারেনি। মানুষ বাঁচিয়ে রেখেছে। এটা সরকারের কোনো কৃতিত্ব নয়, কোন সরকারের কৃতিত্ব নয়। মানুষ নিজের টানে চলে যাচ্ছে কিন্তু গ্রামে গঞ্জে সব জায়গায়। সুতরাং আমি এই জিনিসগুলোর দিকে যখন তাকাই, তখন আমি আশ্বস্ত হই, আমার মৃত্যুর 100 বছর পরেও এই মাটিতে বাংলায় কথা বলবে, বাংলার রাজধানী ঢাকা থাকবে। সুতরাং নির্ভয় হন, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, সিদ্ধান্ত নিতে হবে। আর যেন ওরা শহীদ মিনারকে অপবিত্র না করতে পারে, আর যেন বাংলাদেশকে অপমানিত না করতে পারে, আর যেন সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট না করতে পারে। সেই জন্যে যেই জঙ্গিরা বাঙালির পরিচয় এবং ভাষা মুছে ফেলতে চায়, তাদেরকে সর্বতোভাবে বর্জন করতে হবে। এখানে কোনো আপোষ নাই, মিটমাট নাই। আমাকে সেজন্য আমি বোধসময় এই কথাটা বলি, যেটা এসপার ওসপার ব্যাপার। হয় পাকিস্তান নাহলে বাংলাদেশ, হয় সামরিক সরকার নাহলে গণতন্ত্র, হয় জঙ্গি নাহলে গণতন্ত্র, হয় বাংলা ভাষা আর নাহলে জঙ্গি। সুতরাং পৃথিবীর ইতিহাস বলে ন্যায়ের বিজয় হয়েছে, অন্যায়ের পরাজয় হয়েছে। জঙ্গিরা পারবে না। ওরা একটা উৎপাত, সাময়িক উৎপাত। পৃথিবীর ইতিহাসের একটা রাজনৈতিক দুর্ঘটনা। টোকিও থেকে ওয়াশিংটন পর্যন্ত এই উৎপাত চলছে। তাতে সভ্যতার কিছু আসে যায় না, সভ্যতা নিজ গতিতে এগিয়ে যাবে। সুতরাং আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে বলবো যে আসুন, নির্ভয় হন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সামনের দিকে তাকান। আমি এই দিনে ভাষার উপরে এখন আক্রমণ চলছে, সেজন্য আমি 4টে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। তা থেকে সতর্ক থাকতে হবে। আমাদের সঠিক উচ্চারণ, শুদ্ধ কথন চর্চা করা উচিত, এবং সেই জন্যে আপনি বিকৃত উচ্চারণের অশ্লীলতা থেকে, ইংরেজি ঢঙে বাংলা বলার বেয়াদবি থেকে, খিচুড়ি সংস্কৃতির ঝাপটা থেকে, সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে বাংলা ভাষা, বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমি আশা করব যে আপনারা একটু সতর্ক হবেন। আমার এক মুরব্বী আমাকে বলেছিল যে বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলো না। যখন বাংলা বলবা বাংলা বলবা, যখন ইংরেজি বলবা ইংরেজি বলবা, খিচুড়ি কথা বলবা না। সুতরাং আমি পরামর্শ দেব, আমি মনে করি ঠিকই বলেছিল আমাকে, বাংলা যখন বলবো যেন তার ভিতরে মানে ইংরেজি মিশাল না দিই। তবে আমার এক সহকর্মী আছে রাজনৈতিক, সে বলে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ এমন, আপনি খালি বাংলায় কথা বলেন, মাঝে মাঝে ভারী কয়েকটা ইংরেজি বলে দিবেন। বলে কেন? তাহলে ওরা বুঝবে আপনি শিক্ষিত। তার বিশেষ করে গ্রামে বলেন, গ্রামের লোক বলে বাবা কি ফুটফাট ইংরেজি বলে। সেই জন্য রবি ঠাকুর একটা জায়গায় লিখছেন যে ইংরেজরা যখন, তখন ইংরেজ ছিল, ইংরেজরা যখন
বলে বাঙালি বাবুকে, তুমি তো চমৎকার ইংরেজি বলো, তখন বাংলা বলাটা আমার জন্য কঠিন হয়ে পড়ে। সুতরাং ওই রকম প্রশংসায় তুষ্ট হবেন না। আপনি চমৎকার ইংরেজি বলতে পারেন বলে বাংলা ভাষায় কথা বলা কঠিন, এটা ঠিক না। এবং এই যে তরুণ তরুণী আছেন, আমি জানি না আপনারা প্রেম টেম করবেন মনে হয়, আর করে থাকলে তো প্রেমিকাকে ভালোবাসি তো বলেন নাকি, কোনো ইংরেজিতে প্রেম বলেন না তো, লাভ ইউ মনে হয় ভালোবাসি বলেন, তাই না? তখন আর ইংরেজি আসে না, পরে আপনার বিদ্যা জাহির করার জন্য ল্যাপটপ শব্দ ব্যবহার করেন, তাই না? যাই হোক, তো আমি আজকে আপনারা যেখানে আছেন সেখানে আমি তাই বলবো যে আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, যে দেশি হোক আর বিদেশি হোক, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস পড়ানো উচিত, বাংলা ভাষার চর্চা করা উচিত। এখনো বাংলাদেশ বেতার শুদ্ধ কথন এবং শুদ্ধ উচ্চারণের জন্য প্রসিদ্ধ। বাংলাদেশ বেতার শুনবেন। জাতিসংঘে ভাষা, বাংলা ভাষা চালু করা উচিত, এই দাবিটা সোচ্চার রাখবেন। সঠিক প্রতিশব্দগুলো গবেষণার মাধ্যমে খুঁজে বের করবেন, সঠিক উচ্চারণ করবেন, সঠিক বাক্য গঠন করবেন। রাষ্ট্রীয় কাজে আরও বাংলা ভাষার প্রচলনে রপ্ত হবেন। ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন। বাংলা বিষয়ে কন্টেন্ট, বিষয়াদি তৈরি করার দিকে মনোযোগী হবেন। আপনারা সবাই যারা এখানে উপস্থিত, আশা করি ভবিষ্যতে আপনারা দেশ চালাবেন, সেই জন্যে আপনাদের প্রতি আমার এই আমন্ত্রণ থাকলো। আর মনে রাখবেন যে বাংলা ভাষা তো শিল্প, যে বললাম ভাষা, কথাবার্তা বলি, সাহিত্য চর্চা করি। তরুণ তরুণী সবাই আছেন। এই 21 বইমেলাকে কেন্দ্র করে হাজার হাজার কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস আসছে। তো এখানে দুই একটা কবিতার কয়েকটা কথা বলে আমি শেষ করে দিই। কি কবিতা বলবো বলেন আপনাদের জন্যে? একটা কথা বলি, মানে ভালোবাসার ছুলে হৃদয়টা আকাশের তারা হয়ে যায়, কিন্তু ভালোবাসার ছুলে শুকনো খটখটে মাঠ ফুলের বাগান হয়ে বুকের উপরে হেঁটে আসে। কিন্তু আমার জন্য 1971 সাল কেমন ছিল? ভালোবাসার ছুলে দেশের জন্য সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে যুদ্ধে চলে যাই। আমার কপালে এটা ছিল আর কি, বুঝলেন না? তো আর এখানে জীবন সামনে পড়ে আছে। রবি ঠাকুর বলছে সবচেয়ে বড় দূরত্ব কোনটি? জন্ম থেকে কবর পর্যন্ত? উনি বলছেন না, উত্তর সঠিক হলো না। সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে আমি তোমার সামনে আছি, কিন্তু তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। সুতরাং বহুত গবেষণা করেন, চিন্তা করেন, তাই না? আর আমাদের এক কবি, সম্ভবত হেলাল হাফিজ মনে হয়, উনি ত্যক্ত বিরক্ত হয়ে বলেছে, তোমাদের কথায় কথায় এত ব্যাকরণ কেন? তোমাদের উঠতে বসতে এত অভিধান কেন? হৃদয়ের চেয়ে বড় কোনো সংবিধান নাই। হৃদয় যা পারে জাতিসংঘ পারে না, তাই না? ঠিক আছে, এখন দেখেন হৃদয়ের শক্তি কত আবিষ্কার করেন। আমি তো যুদ্ধে গিয়েছিলাম, আপনারা জঙ্গি ধ্বংস করার যুদ্ধের থেকে না কি আমার সঙ্গে, তাই না? তো যাই হোক, আর রবি ঠাকুর বলছেন কি, এটা মানুষের মানবিক গুণবৃত্তি, সম্পর্ক স্থাপনে মা ছেলে সব কিছু আছে, প্রেমিক প্রেমিকা, বউ স্বামী, যাহাকে তুমি ভালোবাসো তাকে ফুল দাও, কাঁটা দিও না। তোমার হৃদয় সরোবরে পদ্ম দাও, পঙ্ক দিও না। হাসির হীরা দাও, অশ্রুর মুক্তা দাও, হাসির বিদ্যুৎ দিও না, অশ্রুর বাদল দিও না। কঠিন কথা। হাসির হীরা দাও, হাসির বিদ্যুৎ দিও না। যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ফুল দাও, কাঁটা দিও না। হৃদয় সরোবরের
পদ্ম দাও পঙ্ক দিও না, ঠিক আছে? আপনারা তবে বন্ধুত্ব করবেন, পড়ালেখা এবং বেকার অবস্থায় বিয়ে করবেন না, ঠিক আছে? যাই হোক, আমি আপনাদের কাছে এই বলে শেষ করে, আসুন, আমি যুদ্ধের ভিতরেই আছি, যুদ্ধ চলছে, যুদ্ধ শেষ করে তারপরে মরবো, এরকম দোয়া করবেন যাতে আপনাদের সমাজটা শান্তিপূর্ণ সমাজ থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you, Honorable Chief Guest. May I request our respected Vice Chancellor to hand over token of appreciation to our guests. First, I would request the Vice Chancellor to hand over the token of appreciation to language veteran Ahmad Rafiq. Student may approach. আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, সেই সাথে আমাদের মান্যবর চেয়ারম্যান এবং আমাদের মেম্বার বোর্ড অফ ট্রাস্টি আমাদের ভাষা সৈনিক আহমেদ রফিকের হাতে সম্মাননা স্মারক তুলে দিবে। এরপরে সম্মাননা স্মারক তুলে দিব আমাদের প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে। আমি সবাইকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি, সবাইকে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মাননা স্মারক তুলে দিব আমাদের বিশেষ অতিথিবৃন্দ অ্যান ব্যারোস ম্যাককনেল, ডিরেক্টর আমেরিকান সেন্টার। We do possess a very close relationship and partnership with North-South University, between American Center and North-South University. Anne Barrows McConnell, Chen Shuang, Cultural Counselor from China Embassy. Chen Shuang. আপনারা যারা ডান দিকে ভিড় করে আছেন দয়া করে আসন গ্রহণ করবেন, আপনাদের বিনীত অনুরোধ করছি। Sonam Rabgue, His Excellency Ambassador of Bhutan. Sonam Rabgue. Dhan Oli, Charge d'Affaires, Embassy of Nepal. We want to thank language veteran Ahmed Rafiq, the keynote speaker, Chief Guest Honorable Information Minister Hassanul Haq Inu, Anne Barrows McConnell, Director American Center, Chen Shuang, Cultural Counselor China Embassy, Dhan Oli, Charge d'Affaires, Embassy of Nepal, Sonam Rabgue, Ambassador of Bhutan to Bangladesh, Mr. Azimuddin Ahmed, Chairman Board of Trustees, Mr. Mohammad Shahjahan, Member Board of Trustees, for their precious time and sharing it with us. With that note, I would request the Honorable Vice Chancellor, North-South University, Professor Atikul Islam, today's session chair, to address the audience, please. Good evening, everyone. শুভ সন্ধ্যা সবাই। মাননীয় মন্ত্রীর বাংলা ইংরেজি মিশ্রিত করার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আজকালকার ছেলে মেয়েরা যে বেঙ্গলির সাথে ইংলিশ মিক্স করে বলে, এটা আমি মোটেই লাইক করি না। Honorable Hassanul Haq Inu, Information Minister, People's Republic of Bangladesh, who is a very strong friend of Bangladesh. Sorry, of course, and also of North-South University.
in our stormy days, he stayed with us, he supported us, he steadied the ship. So we owe him a tremendous amount of gratitude. Could you please put your hands together for him? This has been the minister's third visit to this campus. I wouldn't mind if he came 7 times a year. We'll always love to hear from him. His Excellency Sonam Thirabri, Ambassador of Bhutan to Bangladesh. He is another good friend of North-South University. I think this is his second visit during the year. I thank the ambassador for being such a bridge between the two countries and also giving us some brilliant students from his country. By the way, this university gives dozens of scholarships to foreign students from our own money, and we plan to expand it. And in that regard, we solicit the cooperation of all the foreign embassies. His Excellency, the Charge d'Affaires of Nepal, Dhanbi Ali, I thank him for such a good speech where he said, given the onslaught of globalization, can we really save our little mother languages? I'm very hopeful that all over the world, people will basically cling to their mother tongues, because that is the only language in which they can get deep understanding of anything. Mr. Chen Shui, Cultural Counselor, Embassy of China. China has been a good friend to us. We traveled only a couple of months ago to China to receive the Best Confucius Institute Award from the Vice Premier of China. We cherish our relationship with China, and we respect the Chinese language as we respect the language of every other country. May I also say that in China, they give lots of freedom to all the ethnic groups, and they preserve the languages, and they really foster these languages, whether you speak in Mandarin or Cantonese or the other one, Hokkien dialect. They do not discriminate between different language-speaking groups. And other than that, there are so many other languages, Tibetan and other languages that they foster, which is a great thing. We have among us Ann Barrows McConnell, Director of the American Center. Ann has visited us before, and she's a good friend of North-South University. She gave a very, very nice speech, and on behalf of North-South University, I express our gratitude to her. Of course, this university has been very well supported, has been basically run by our Board of Trustees. And once again, it is my absolute pleasure to acknowledge the presence here of our Chair of the Board, Mr. Azimuddin Ahmed, and another member of the board, Mr. Mohammad Shahjahan. Do I need to speak? No. But let me make some points. On the question of Bangla Bhasha Porabar Bepare, North-South Bishwabidyaলয়ে বাংলা ভাষা এবং সংস্কৃতি একটি বাধ্যতামূলক বিষয়। কোনো ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়ুক আর হেলথ সায়েন্স পড়ুক অথবা আর্টস পড়ুক, তাকে বাংলা ভাষা সংস্কৃতি পড়তেই হবে। আমি যখন লেখাপড়া করেছি তখন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা একমাত্র বাংলা ডিপার্টমেন্টে পড়ানো হতো, আর কোনো ডিপার্টমেন্টে পড়ানো হতো না। তার মানে এই না যে আমাদের বাংলা কোনো প্রকারে দুর্বল।
আমারই ব্যাচমেট হুমায়ুন আহমেদ, আপনারা জানেন বাংলায় কীরকম কন্ট্রিবিউশন রেখেছেন। কাজেই আমি বলবো যে বাংলা ভাষার প্রতি যে একটা শেকড় গাড়া মানুষের মানসিকভাবে, সেটা হয়ে যাওয়া উচিত প্রাইমারি স্কুলে, হাই স্কুলে এবং কলেজে। তারপরেও আমরা বাংলা ভাষা এবং সংস্কৃতি এখানে পড়াবো, কারণ আমাদের অনেকেই ইংরেজি মিডিয়াম স্কুল থেকে আসেন, যার জন্য বাংলাটা বোধহয় আরেকটু চর্চা করলে ভালো হয়, সেজন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি। আমি আরেকটা যুগের প্রতি সবার দৃষ্টি একটু আকর্ষণ করব। আমাদের যারা বাংলার দিকপাল, তারা প্রত্যেকে কিন্তু, যেটা বাংলার রিনেসান্স আমরা যেটাকে বলি, সেটা কিন্তু হয়েছে ইংরেজি আমলে। যখন সবাই লেখাপড়া ইংরেজিতে করেছেন, ইউরোপ থেকে আইডিয়াস নিয়েছেন, কিন্তু বাংলা সেটা রোপণ করেছেন। কাজেই ভাষার ব্যাপারে আপনার যে একটি ভাষায় শিখতে হবে এমন কোনো কথা, দিস নট দিস ওর দ্যাট, ইট ইস দিস অ্যান্ড দ্যাট। আপনার 3টা 4টা 5টা ভাষা জানলে আপনার প্রত্যেকটা ভাষারই শক্তি আরো বাড়বে। সৈয়দ মুস্তফা আলী সবচেয়ে ভালো উদাহরণের ব্যাপারে। উনি জার্মান ভাষায় পণ্ডিত ছিলেন, ফ্রেঞ্চ ভাষায় পণ্ডিত ছিলেন, ইংরেজি তো অবশ্যই খুব ভালো ছিলেন, আরবি, ফার্সি, উর্দু সবকিছু তিনি ভালোভাবে জানতেন। আমার পূর্ববর্তী বক্তারা অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট করেছেন। তার মধ্যে একটা হলো লিঙ্ক বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রিডম মুভমেন্ট, as was indicated by our honorable ambassador from Bhutan. আমাদের যে স্বাধীনতা, এটা ভাষাভিত্তিক স্বাধীনতা। আমাদের জাতীয়তাবাদ, সেটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। বাংলা ভাষা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, এবং বাংলা ভাষা বীজ থেকেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। আমরা যে সেটা কোনো অবস্থায় ভুল না করি। 21শে ফেব্রুয়ারি বিশ্ব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ভাষার জন্য প্রাণ দেওয়াটা একমাত্র বাংলাদেশে হয়েছে তা নয়। পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি দেখবেন 1964 সালে কমপক্ষে 12 জন লোক প্রাণ দিয়েছেন ভাষার জন্য। কি ভাষার জন্য? তামিল, তেলুগু, মালায়ালম, দক্ষিণের যে ভাষাগুলি, ওদের জন্য। বাঙালিরা মাঝামাঝি ছিল। ভারতে 1949 সালে সংবিধান রচিত হয়। সেই সংবিধানে বলা হয় যে 15 বছর পরে, আমরা সবাই হিন্দি ভাষা চাই, তবে 15 বছর পরে ইংরেজি থেকে হিন্দিতে ট্রানজিশন হবে। 1964-এ যেই বছরে পণ্ডিত নেহেরু মারা যান, চার্চিল মারা যান, সেই বছরে সেই 1949 থেকে 64-এ 15 বছর পূর্তি হলো, এবং ইন্ডিয়ার প্রথম এক্সট্রাঅর্ডিনারি গেজেট বের হলো, ভারত কি রাজপত্র, যেটাতে সত্যজিৎ রায়কে ভারতরত্ন উপাধি দেওয়া হলো। এর 3 দিনের মধ্যে সমস্ত ভারতে নন হিন্দি স্পিকিং এলাকায় আগুন জ্বলে গেল। পরবর্তী কয়েকদিনের মধ্যে মাদ্রাজ এবং আশেপাশের এলাকায় মোট 12 জন মারা গেল। তার মধ্যে 2 জন সেলফ এমোলেশন করেছিল, আগুন দিয়ে চিঠিপত্র লিখে গেছে, আমি এর জন্য আমার ভাষার জন্য মারা যাচ্ছি। কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ রিয়েলি part and parcel of oneself. One cannot think of an existence, a human existence, without one's language. এরপরেও ভারতের প্রত্যেকটা জিনিসের জন্য সাংবিধানিক সমাধান হয়, সেই সমাধানটা আবার সেখানে হলো। ভারতের যারা সংবিধান রচনা করেছিলেন, মিস্টার আম্বেদকর, কে এম মুন্সি এবং বিখ্যাত আয়াঙ্গার, তারা তখনই লিখে গিয়েছিলেন যে হিন্দি cannot be forced on anyone, and if necessary English can be extended as state language into the future. পণ্ডিত নেহেরু 1949 সালে যে বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টে, সেখানে বলা হয়েছে যে no one should impose Hindi on anyone else. Only when everyone voluntarily accept it, you can have Hindi as the national language of India. Sheikh Nehru came again to the rescue of the country. The country became
unified once again. Difference ওটার সাথে আমাদের হলো এই যে আমাদের ভাষা আন্দোলনটাকে আমরা ইউজ করে আলটিমেটলি এট দি এন্ড আমাদের স্বাধীনতার জন্য কিন্তু সেই ভাষা আন্দোলন কাজ করেছে। এই জন্য বাংলাদেশের 21st February is the national mother language day of the world, because the effect was not limited to language alone, it gave birth to a new nation. আমি একজনকে অ্যাকনোলেজ করতে ভুলে গেছি, আমাদের ভাষা সৈনিক রফিক ভাই। উনি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করেন। উনি আজকে এত সুন্দর বলেছেন, আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে উনি বক্তব্যটা খুব শর্ট করে ফেলেছেন। আমি ওনার কাছ থেকে আপনি আমাদের মূল বক্তা, আচ্ছা, তো কিন্তু সময় আছে, রফিক ভাইকে আমরা আবার আনবো এবং লম্বা সময় ওনার কাছ থেকে আমরা শুনবো। লিঙ্ক বিটুইন ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার। কালচার ভাষা ছাড়া বাঁচতে পারে না। ভাষার বেসটাই হলো, কালচারের বেসটাই হলো ভাষা। আরেকটা জিনিস আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী সাহেব যেটা বলেছেন, আমি সম্পূর্ণ একমত, যে এই ভাষা আন্দোলনটা যেন আমাদের জঙ্গি বিরোধী হয়, সন্ত্রাস বিরোধী হয়, সাম্প্রদায়িকতা বিরোধী হয়। আমাদের স্পিরিটটা মনে রাখতে হবে, বায়ান্নর যে স্পিরিটটা, এটা কিন্তু একটা সার্বজনীন স্পিরিট ছিল, যে আমরা সাম্প্রদায়িক হব না। বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলতো পাকিস্তানিরা, বাংলা ভাষাকে পাল যুগে সেন যুগে বলা হতো এটা হিন্দুদের ভাষা নয়, বৌদ্ধদের ভাষা। বাংলা ভাষা একটা টর্চার্ড হিস্ট্রি আছে, কিন্তু সেসব নিয়ে এখন কথাবার্তা বলার সময় নেই, অন্য কোনো দিন সময় সুযোগ হলে বলা যাবে। আমার মনে হয় যে নতুন কোন প্রসঙ্গ না যাওয়া ভালো হবে। ওয়ান্স এগেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। Thank you, respected Chairman and the Vice Chancellor, North South University, for giving us this platform. And I want to thank the language veteran Ahmed Rafiq, keynote speaker, chief guest, special guest, Chen Shuang, Cultural Counselor, China Embassy, Dhan Oli, Charge GFS Embassy of Nepal, Sonam Ravge, Ambassador of Bhutan, and the Member Board of Trustee, Mr. Mohammad Shahjahan, Director MPPG, Dr. Tawfiq, for all the help and support, all academic and administrative heads, foreign faculty members, international students, general students, and all the members of NSU family. আমরা এখান থেকে আলোচনা সভা শেষ করছি। আমরা শহীদ মিনারের দিকে অগ্রসর হব। আমাদের মাঝে সবাই আছেন, আমরা সেখানে মোমবাতি প্রজ্বলন করবার কথা। আমরা সেদিকে অগ্রসর হব আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে। আপনাদের সবাইকে আগামীকাল নর্থ সাউথ ইউনিভার্সিটি চত্বরে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের নিজস্ব শহীদ মিনারে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব, যেটি উদ্বোধন করেছিলেন হাসানুল হক ইনু, মাননীয় তথ্যমন্ত্রী। আর এখন আমরা এখান থেকে শহীদ মিনার চত্বরে যাব এবং শহীদদের আত্মার প্রতি আমাদের সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে। আপনারা সবাই ডান দিক দিয়ে প্রস্থান করবেন আর ফ্যাকাল্টি মেম্বাররা বাম দিক দিয়ে প্রস্থান করবেন। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা।